শান্তিনিকেতন, যার অর্থ শান্তির আবাস। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের এই শান্তিনিকেতনের সাথে রয়েছে বাঙালির হৃদয়ের টান। প্রকৃতির অতুল ঐশ্বর্য ও শিল্প সাহিত্যের অপূর্ব মেলবন্ধনে সজ্জিত এই শান্তিনিকেতন শুধুমাত্র বাংলা ও ভারতের নয়, সমগ্র বিশ্বের কাছেই এক আকর্ষণীয় দর্শনীয় স্থান। তাই শান্তির টানে শান্তিনিকেতন যায়নি এমন বাঙালি বোধহয় খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত এই শান্তিনিকেতনে সারা বছরই বাঙালিদের ভিড় লেগেই থাকে, কখনো পৌষ মেলা দেখতে, আবার কখনো বসন্ত উৎসবে রঙের খেলায় মাততে, আবার কখনো সোনাঝুরির হাটে মনের মতো জিনিস কেনাকাটি করতে, অথবা বাউল গানের টানে বাঙালি বছরে একবার শান্তিনিকেতন আসবেই। আর শুধু বাঙালি কেন, সারা বিশ্বের কাছেই এই শান্তিনিকেতনের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম। কারণ এই লালমাটির দেশেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘকাল বসবাস করেছেন এবং লিপিবদ্ধ করেছেন বহু গান, সাহিত্য, কবিতা ও অন্যান্য আরও অনেক কিছু। এবং তার সঙ্গেই 1921 সালে এখানে প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এছাড়াও এখানে রয়েছে বাউলের সুর, মাদলের তারে আদিবাসী নৃত্য, 51 সতীপীঠের এক অন্যতম সতীপীঠ, কোপাই নদী, রাজবাড়ি, বেশ কিছু টেরাকোটার মন্দির, এছাড়াও বাঙালির অত্যন্ত জনপ্রিয় কেনাকাটির জায়গা সোনাঝুরির হাট। তাই সপ্তাহের শেষে মাত্র একদিনে কিভাবে শান্তিনিকেতন ও তার আশেপাশের সমস্ত জায়গাগুলি ভালোভাবে সস্তায় ঘুরে দেখবেন, সোনাঝুরির হাট এখন সপ্তাহে কতদিন করে বসছে, কি কি বা জিনিস সেখানে পাওয়া যায়, শান্তিনিকেতন ঘুরতে এলে আপনি কোথায় থাকবেন, কোথায় বেস্ট বাঙালি খাবার দাবার পাবেন, খরচই বা কেমন হবে, শান্তিনিকেতনের দর্শনীয় স্থানগুলি ভালোভাবে ঘুরে দেখার জন্য গাড়িতে আপনার কেমন খরচ হবে, আর এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিতেই আমার আজকের এই পর্ব শান্তির খোঁজে শান্তিনিকেতন। দিনটা ছিল 8ই ডিসেম্বর 2024 রবিবার। ঘড়ির কাঁটায় তখন ভোর 4টে। বাইরে তখন অ্যাডভান্স বুকিং করে রাখা ওলা আমাদের জন্যই অপেক্ষা করছে। একদিনের ঝটিকা সফরে আমি আর আমার 3 বন্ধু মিলে কাকভোরেই বেরিয়ে পড়লাম বাউলের দেশ শান্তিনিকেতনের উদ্দেশ্যে। ভোরের কলকাতা দেখতে দেখতে ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম হাওড়া রেলওয়ে স্টেশনে। আর স্টেশনে ঢুকতেই দেখি হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের আজকের বাহন 22301 হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস। এই প্রথমবার পশ্চিমবঙ্গের প্রথম চালু হওয়া বন্দে ভারতে যাবার অনুভূতিটা আমাদের শান্তিনিকেতন ভ্রমণের এক অন্য মাত্রা এনে দিয়েছিল। চলো সেই এক্সপিরিয়েন্সটাও সংক্ষেপে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে 8ই ডিসেম্বর 2024 রবিবার, আর আজকে আমরা শান্তির খোঁজে আমরা 4 জনে শান্তিনিকেতনে। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের গন্তব্য হলো বোলপুরের শান্তিনিকেতন। আমরা আজকে সারাদিন শান্তিনিকেতন দর্শনীয় জায়গাগুলো সব ঘুরে দেখব এবং কোনোরকম হোটেলে না থেকেই আবার দিনের দিনে কলকাতায় ফিরেও আসব। আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে, আর আমরা চলেছি আজকে 22301 হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেসে। 2003 সালের 1 জানুয়ারি হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে যাত্রা শুরু করেছিল পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। বর্তমান সময়ে যাকে বলা যেতে পারে ভারতের সর্বাধুনিক এবং সর্বাধিক মর্যাদা সম্পন্ন ট্রেন। ঝাঁ চকচকে গঠন, উন্নত মানের পরিষেবা, অত্যাধুনিক প্রযুক্তি ইত্যাদি বিভিন্ন বিষয়ের জন্য চালু হওয়ার প্রায় 1 বছর পরেও এই ট্রেনকে ঘিরে মানুষের মধ্যে আগ্রহ কিন্তু তুঙ্গে। বন্দে ভারত এক্সপ্রেসের উপরে সবাই এত ভিডিও করেছে
যে আমি বোধহয় সবার শেষে এই ভিডিওটি করছি। যাই হোক, সবটাই আপনাদের জানা। তাও যেটুকু না বললেই নয় সেটা হলো এই বন্দে ভারত এক্সপ্রেস বুধবার বাদে সপ্তাহের প্রতিদিন সকাল 5:55 হাওড়া থেকে ছাড়ে এবং এনজেপি পৌঁছায় 1:25। আর আমাদের আজকের গন্তব্য বোলপুর শান্তিনিকেতন পৌঁছাবে 7:37। নির্ধারিত সময়ে অর্থাৎ 5:55 হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করলো আমাদের ট্রেন। যাত্রা শুরুর খানিক বাদেই একে একে জলের বোতল, পছন্দমতো নিউজ পেপার ও চা বা কফি দেওয়া হয়েছিল। এই ট্রেনে দুটি কোচ রয়েছে, ইসি এবং সিসি। আমাদের টিকিট ছিল সিসি কোচে, টিকিট নাম্বার C775 to 78। হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতনে সিসিতে আমাদের ভাড়া পড়েছিল 539 টাকা উইথাউট ফুড। তবে এই ভাড়া কিন্তু ডাইনামিক, অর্থাৎ কম বেশি হতেই থাকে। ট্রেনের ওয়াশরুমটি ছিল অত্যাধুনিক ও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়া ওয়েল ডেকোরেটেড সিট, ফুট রেস্ট, ক্লিপ ট্রে, পুশব্যাক সুইচ, টাচ স্ক্রিন লাইট, ডিসপ্লেতে অল টাইম ট্রেনের আপডেট ও স্টাফদের কোঅপারেট, এই সব তো রয়েছে। সব মিলিয়ে বেশ দারুণ এক অভিজ্ঞতা। ঘন কুয়াশামাখা রেলপথ ধরে এগিয়ে চলেছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। আপনারা যদি বন্দে ভারতে না আসতে চান তাহলে শিয়ালদা বা হাওড়া থেকে শান্তিনিকেতনে আসার বেশ কিছু ট্রেনের টাইম আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। তবে চেষ্টা করবেন এমন ট্রেন ধরার যাতে আপনি 10টা থেকে 10:30টার মধ্যে শান্তিনিকেতন পৌঁছে যেতে পারেন। তাতে আপনি একদিনে শান্তিনিকেতন ঘুরে দেখার অনেকটা সময় পেয়ে যাবেন। অবশেষে 7:45 নাগাদ আমরা পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতনে। এখন ঘড়িতে সময় বাজে 7:55। নির্ধারিত সময় 10 মিনিট লেট আছে, আমরা জাস্ট পৌঁছালাম। শান্তিনিকেতন স্টেশনের বাইরে বেরোলেই টোটোর বিশাল বড় স্ট্যান্ড দেখতে পাবেন। এখান থেকেই আমরা আজকে সারাদিনের জন্য একটি টোটো বুক করে নিলাম, যে কিনা আমাদের শান্তিনিকেতনের সেরা 20টি জায়গা ভালোভাবে ঘুরিয়ে আবার স্টেশনে পৌঁছে দেবে। চারিদিকে ঘন সবুজ বন, গ্রামের মানুষদের হাতে বানানো খেজুরের গুড়, পাটালি ও শান্তিপূর্ণ নির্মল পরিবেশের মধ্য দিয়ে আমরা এগোতে থাকলাম। শান্তিনিকেতনে থাকবেন কোথায়? শান্তিনিকেতনে ঘোরার জায়গাগুলি মূলত 3টি জায়গায় রয়েছে। প্রথম বিশ্বভারতী ক্যাম্পাস, দ্বিতীয় সোনাঝুরির হাট এবং তৃতীয় মা কঙ্কালীতলা মন্দির। তবে অধিকাংশ পর্যটক এই সোনাঝুরির হাট এবং বিশ্বভারতী ক্যাম্পাস তথা ভুবনডাঙ্গা এরিয়াতেই থাকেন। এখানে রয়েছে বিভিন্ন দামের ও বিভিন্ন মানের প্রচুর হোটেল ও রিসর্ট। তোমাদের সুবিধার্থে আমি বিশ্বভারতী ক্যাম্পাস ও সোনাঝুরি হাটের বেশ কিছু হোটেল বা রিসর্টের নাম ও ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। প্রায় ঘন্টাখানেক যাবার পর আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম গন্তব্য মা কঙ্কালীতলা মন্দির। কঙ্কালীতলায় মায়ের মন্দিরের বাইরে পুজোর সামগ্রীর প্রচুর দোকান আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে পুজোর সামগ্রী কিনে আপনারা মাকে পুজো দিতে পারবেন। 51 সতীপীঠের শেষ সতীপীঠ হল এই কঙ্কালীতলা। পুরাণ মতে এই সেই জায়গা যেখানে কিন্তু সতী মায়ের কোমরের অংশ পড়েছিল, সেই কারণে এই পবিত্র জায়গার জলকে বলা হয় শক্তি জল। পুরাণে কথিত আছে, সতীর দেহত্যাগ করার পর শিবের পিঠ থেকে দেবী পার্বতীর কোমরের অংশটি এই পবিত্র কুণ্ডের জলে পড়েছিল। তাই এই পবিত্র কুণ্ডের জলকে অনেকে শক্তি জলও বলে থাকেন। এখানে মূলত ফটো ফ্রেমেই মায়ের পুজো করা হয়। মূলত কোমর বা কাঁখাল থেকেই স্থানীয়ভাবে দেবীর নাম হয়েছে কঙ্কালী। তবে পৌরাণিক মতে এখানকার দেবী দেবগর্ভা নামে পরিচিত। মন্দির চত্বরের সামনে প্রচুর দোকানপাট দেখতে পাবেন।
সেখান থেকে হাতে তৈরি নানান ধরনের সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে পেয়ে যাবেন। এই মন্দিরের পাশেই রয়েছে কান্তেশ্বর শিবের মন্দির, যা দর্শন না করলে নাকি মায়ের দর্শন সম্পূর্ণ হয় না। তাই আপনারা আসলে এখানে এই শিবের মন্দির অবশ্যই দর্শন করবেন। কঙ্কালীতলা মায়ের মন্দিরের ঠিক পিছন দিক দিয়েই বয়ে চলেছে একটি ছোট নদী, যার নাম কোপাই নদী। এই সেই কোপাই নদী, যেটা ময়ূরাক্ষী নদীরই একটি উপনদী। আর এই কোপাই নদী দেখেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেখেছিলেন। এরপর আমরা রওনা দিলাম বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা ডিয়ার পার্ক দেখতে। এটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত। প্রবেশ মূল্য প্রতিজন 100 টাকা। বুধবার পার্কটি সম্পূর্ণরূপে বন্ধ থাকে। অভয়ারণ্যটি প্রায় 2 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত। এখানে বিভিন্ন প্রজাতির শাল, পিয়াল, আমলকি ইত্যাদি গাছ চোখে পড়বে। এছাড়াও একগুচ্ছ হরিণ আর কয়েকটি ওয়াচ টাওয়ার ছাড়া আর বিশেষ কিছু এখানে দেখার নেই। তবে শান্ত স্নিগ্ধ জায়গাটি ঘুরে দেখতে কিন্তু মন্দ লাগবে না। ডিয়ার পার্ক থেকে বেরিয়ে মাত্র 15 মিনিটের মধ্যে চলে আসুন বিশ্বভারতী ক্যাম্পাসের সামনে। কোভিডের পর থেকে বিশ্বভারতী ক্যাম্পাসে ঢোকা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, তাই বাইরে থেকেই পায়ে হেঁটেই দেখে নিলাম ক্যাম্পাসটি। প্রথমেই দেখে নিলাম 3 পাহাড়। জলের অভাব মেটাতে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে 3 ধাপ একটি পুকুর খনন করেছিলেন। এখানে যে বিশালাকার বটগাছটি দেখছেন, এটার নামই 3 পাহাড় বটগাছ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীর ধার থেকে একটি বটগাছের চারা এনে এখানে রোপণ করেছিলেন। পরবর্তীকালে সেই পুকুর পুজিয়ে দেওয়া হলেও 3 পাহাড় এই নামটি কিন্তু এখনো রয়ে গেছে। আর রয়ে গেছে সেই বিশালাকার বড় এই বটবৃক্ষ। আমাদের সহজপাঠের প্রচ্ছদের ছবিটি কিন্তু এই বটগাছের। এরপর আমরা দেখে নিলাম তালধ্বজ, একটি তাল গাছকে কেন্দ্র করে তৈরি করা গোল একটা বাড়ি। এখানে থাকতেন ব্রহ্মাচার্য স্বামী তেজেশচন্দ্র সেন। এই হলো বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি বিশ্বভারতীর কাঁচঘর বা উপাসনা গৃহ বা ব্রাহ্ম মন্দির। বেলজিয়াম কাঁচের রঙিন কারুকার্যময় নান্দনিক নকশায় নির্মিত এই উপাসনা মন্দিরটি স্থানীয় লোকজনের কাছে কাঁচের মন্দির নামে পরিচিত। এরপর দেখে নিলাম শান্তিনিকেতন ভবন, যা তৈরি করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এর নামে কিন্তু এই পুরো এলাকাটির নাম হয়েছে শান্তিনিকেতন। এটি আশ্রমের সর্বাপেক্ষা পুরনো বাড়ি। এরপর দেখে নিলাম ছাতিমতলা প্রাঙ্গণটি। এই স্থানেই 2টি ছাতিম গাছের নিচে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যান করতেন। এরপর দেখে নিন রবীন্দ্র ভবন মিউজিয়াম। এখানের প্রবেশ মূল্য জনপ্রতি 70 টাকা। রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর 1942 সালে এটি তৈরি করেছিলেন। এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলের রেপ্লিকা এবং তার জীবনে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। এই মিউজিয়ামে ফটোগ্রাফি করা কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ। এখন আমি চলে এসেছি কলা ভবন চত্বরে। পরিবার স্ট্যাচুটার নাম হলো সাঁওতাল পরিবার। আচ্ছা, 2 স্বামী স্ত্রী যাচ্ছিল, বাঁকে সামনে ছেলেটাকে নিয়েছে, পেছনে পুটুলি নিয়েছে, কাপড় জামা কাপড়ের পুটুলি নিয়েছে, আর কুকুরটা রাস্তা দেখাচ্ছে। এটা রামকিঙ্কর বেজ বানিয়েছিল, 3 ফুট দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে বানিয়েছিল দাদা ভাই। এখানে আপনারা দেখতে পাবেন স্টুডেন্টদের তৈরি নানান কারুকার্য। এছাড়াও শিল্পী রামকৃষ্ণ বেজের মনোমুগ্ধকর বেশ কিছু ভাস্কর্য। এছাড়াও এখানে দেখে নিলাম আরও এক বিখ্যাত নোবেলজয়ী বাঙালি অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি প্রতীচী। আমাদের পরের গন্তব্য সৃজনী শিল্পগ্রাম। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সৃজনী শিল্পগ্রাম। এই সৃজনী শিল্পগ্রামটি 2008 সালে নির্মিত হয়েছিল। প্রায় 26 বিঘা জমির উপর তৈরি এই সৃজনী শিল্পগ্রাম। চলো ঘুরে দেখি। প্রায় 26 বিঘা জমির উপর আর্টিফিশিয়ালভাবে তৈরি এই গ্রামটি কিন্তু দারুণ বৈচিত্র্যময়। 2008 সালে এই সৃজন শিল্প গ্রামটি তৈরি করা হয়েছিল। এখানের প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। আর এখানে টাইমিংটা হলো সকাল 9:30টায় ওপেন হয়
ও বিকেল 5টায় বন্ধ হয়। এখানে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন অভূতপূর্ব সব শিল্প নিদর্শন। এখানে দেখার জন্য রয়েছে অনেক কিছু, তবে সবথেকে আকর্ষণীয় বিষয় হলো এখানে ভারতের প্রায় 9টি রাজ্যের শিল্প সংস্কৃতি ও জীবনযাত্রাকে দুর্দান্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবার চলুন এই গ্রামটি একটু ঘুরে দেখাই। এছাড়াও এখানে রয়েছে মানুষের মনোরঞ্জনের ভয়ানক সব কীর্তিকলাপ। শপিং করার মতো দারুণ সব ব্যবস্থা। এছাড়াও শান্তিনিকেতনের বাউল আর রাঙামাটির ছোঁয়ায় দর্শকদের কাছে গ্রামটিকে করে তুলেছে আরও বেশি আকর্ষণীয়। এত কিছু দেখতে দেখতে আমাদের সময় পেরিয়ে গেল প্রায় 1টা। তাই দুপুরের লাঞ্চটা আমরা বনবিথির হেসেলঘর এই রিসোর্টটা থেকেই সেরে নিলাম। আমরা 170 টাকা দিয়ে ভেজ থালি নিয়েছিলাম। বন্ধুরা, আমরা এই বনবিথির হেসেলঘর থেকে আজকে লাঞ্চ কমপ্লিট করলাম। লাঞ্চে আমরা নিয়েছিলাম 170 টাকা ভেজ থালি। তবে যা আইটেম ছিল সত্যি অসাধারণ, প্রত্যেকটা আইটেমই আমাদের ভীষণ ভালো লেগেছিল। আইটেমে ছিল বাসমতি রাইস, 2 রকম ভাজা, গাওয়া ঘি, এছাড়া মুগ ডাল, মোচার তরকারি, আর ছিল ঢোকার ডালনা, চাটনি, পায়েস, এমনকি পাঁপড়। প্রত্যেকটা আইটেমই আমাদের যথেষ্ট ভালো লেগেছিল। 170 টাকা তোমরা আসলে কিন্তু এই বনবিথির হেসেলঘরে লাঞ্চ করতে পারো, খুবই ভালো লাগবে। 170 টাকার ভেজ থালি, কিন্তু তোমরা চাইলে মাঝখানে যা লাগবে আবার নিতে পারো, তার জন্য তোমার এক্সট্রা কোনো পে করতে হবে না। এর পরের গন্তব্য হলো প্রকৃতি ভবনের একদম কাছেই 34 ফুট বুদ্ধ মূর্তি দর্শন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গৌতম বুদ্ধকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব জগৎ বলে বর্ণনা করেছিলেন। এরপর ঘুরে দেখে নিন প্রকৃতি ভবন নেচার মিউজিয়াম। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা এবং ফটোগ্রাফির জন্য 20 টাকা করে দিতে হয়। প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন কাঠ ও পাথরকে শিল্পী তার অসাধারণ শৈল্পিক দক্ষতায় ফুটিয়ে তুলেছে। এই মিউজিয়ামে 4টি গ্যালারি আছে, যেখানে বিভিন্ন মডেলকে সুন্দর করে সাজানো হয়েছে। এরপর চলে আসলাম আমাদের পরের গন্তব্য সুরুলের রাজবাড়ি। বেশিরভাগ মানুষ একে রাজবাড়ি বললেও
এটা আসলে সুরুল জমিদার বাড়ি বা সরকার বাড়ি। এখানে কিন্তু বেশ কিছু বাংলা সিনেমা বা জনপ্রিয় সব সিরিয়ালের শুটিং হয়েছিল। এই সুরুলের রাজবাড়ি বিখ্যাত তার দুর্গাপূজার জন্য। এখানকার দুর্গাপুজোর বয়স আনুমানিক প্রায় 300 বছর। এরপর মিনিট 20 মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের শেষ গন্তব্য, সোনাঝুরির গাছের জঙ্গলে ঘেরা শান্তিনিকেতনের সবথেকে বড় ও সবথেকে জনপ্রিয় সোনাঝুরির হাটে। এই হাট যেখানে বসে তার নাম খোয়াই, তাই অনেকে একে খোয়াইয়ের হাটও বলে থাকেন। আবার এই হাটে রয়েছে সোনাঝুরি গাছের জঙ্গল, তাই একে সোনাঝুরির হাটও বলা হয়। সপ্তাহের বাকি দিনগুলি একটু ভাঙা ভাঙা ভাবে হাট বসলেও শনি ও রবিবার কিন্তু দুপুর থেকে সন্ধ্যা নামার আগে পর্যন্ত বেশ জমজমাট হয়ে ওঠে এই হাট, যেখানে মিলবে শান্তিনিকেতনের বিখ্যাত বাটিক প্রিন্টের জামাকাপড়, কাঁথা স্টিক, লেদারের নানান ধরনের সব জিনিসপত্র। তাছাড়াও রয়েছে মেয়েদের বিভিন্ন ধরনের গয়নাগাটি, এছাড়াও ব্যাগ থেকে শুরু করে মাটির জিনিসপত্র, বেতের জিনিসপত্র, জামা কাপড়, শাড়ি, পাঞ্জাবি, হাতে তৈরি নানান জিনিসপত্রে সাজানো ও বেশ জমজমাটি এই সোনাঝুরির হাট। আর এই সবের মধ্যেই বাউল গান আর মাদলের তালে আদিবাসী নৃত্য সোনাঝুরির হাটের এক আলাদা মাত্রা এনে দিয়েছে। আর সোনাঝুরির হাটে এলে সেই বিখ্যাত টাপাতিনি গানের ছন্দে আদিবাসীদের সাথে কোমর দোলাতে তোমারও মন চাইবে বারংবার। তো বন্ধুরা, এই হলো শান্তিনিকেতনের সেই অন্যতম জনপ্রিয় সোনাঝুরির হাট, যেখানে না আসলে শান্তিনিকেতন ভ্রমণ কিন্তু আপনাদের অসম্পূর্ণ থেকে যাবে। এটাই হলো সোনাঝুরির হাট বা খোয়াইয়ের হাট, যেটাই বলো না কেন। প্রতি শনি রোববার কিন্তু এখানে বেশ বড়ভাবে এই হাট বসে থাকে। শুধুমাত্র সপ্তাহের বুধবার এই হাট বন্ধ থাকে, আর প্রতিদিনে এই হাট বসে। এর পাশেই রয়েছে সুদূর বিস্তৃত শালবন, যেখানে বিখ্যাত বাংলা সিনেমা তথা বেলা শুরু, বাহা, পোস্ত এরকম আরও অনেক বাংলা সিনেমার শুটিং হয়েছিল। সোনাঝুরির হাটে সমস্ত রকম আনন্দ উপভোগ করে আমরা চললাম ফেরার পথে। আমাদের সারাদিনে আজকের টোটো ভাড়া পড়েছিল 1400 টাকা। আমার নাম হলো শুভদীপ সেনাপতি। আমি শান্তিনিকেতনের টোটো চালক। অল সাইড সিন আমি ঘোরাই। আমার ফোন নাম্বার 9382538366। এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমি শান্তিনিকেতন ক্যাম্পাস পুরো গাইড করে ভালোভাবে আপনারা আমাদের মতন ভাবে ঘুরতে পারবেন। সকাল 8টায় আমরা টোটোতে করে যাত্রা শুরু করেছিলাম। সমস্ত দর্শনীয় জায়গাগুলি ভ্রমণ করে আবারও বোলপুর স্টেশনে যখন পৌঁছালাম, তখন ঘড়িতে সময় বিকেল 4টে। আর এভাবেই শেষ হলো আমার একদিনের শান্তিনিকেতন ভ্রমণ। তো বন্ধুরা, আমার শান্তিনিকেতন ভ্রমণ কিন্তু আজকের মতো এখানেই শেষ। আজ একটা দিন তোমাদের সাথে শান্তিনিকেতন ঘুরে দেখালাম। শান্তিনিকেতনে যতগুলো দর্শনীয় জায়গা রয়েছে সবগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো,
সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। তাই সবশেষে বলবো, লাল মাটির রাস্তা, জঙ্গলের গন্ধ, বাউলের গান, সোনাঝুরির হাট, স্থানীয় আদিবাসীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে নাচ, একদিনের জন্য হলেও আমাদের দৈনন্দিন জীবনের ক্লান্তি ভুলিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার উদ্দীপনা যোগায় এই শান্তিনিকেতন।